স্বাস্থ্য দুরন্তমন। অন্ন চাই, প্রাণ চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু। সুন্দর স্বাস্থ্য পরমায়ু আমরা সকলেই চাই, এজন্য আমাদের সবসময় সুস্থ থাকতে হবে। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আর আমাদের আজকের বিষয় শিশুদের র্যাশ এবং হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার সুমালা আশরাফ। আপা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আপা। আপা, আমরা প্রায় একটা রোগের নাম শুনে থাকি, হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এ সম্পর্কে আমাদের খুব ভালো জ্ঞান নেই, একটু যদি এ বিষয়ে বলতেন। হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ গত কয়েক বছরে আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি এবং শিশুদের ক্ষেত্রেই রোগটা বেশি হচ্ছে। এটা আসলে একটা ভাইরাসজনিত অসুখ। তো হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজের আসলে এই অসুখটা প্রকাশ করেই হচ্ছে র্যাশ দিয়ে। প্রথমে দেখা যায় যে গুটি গুটি কিছু উঁচু উঁচু র্যাশ দেখা যায় শরীরের বিভিন্ন স্থানে। পরবর্তীতে 1-2 দিন পরে গিয়ে এই র্যাশগুলো তখন পানি ভর্তি ফুসকুড়ির মতো হয়ে যায়। এবং নামটা যেহেতু হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, তো তার মানে র্যাশগুলা শরীরের এই অংশেই হয়, যেমন হাতের তালু, পায়ের তালু, আমাদের কনুইয়ের চারপাশে, হাঁটুর চারপাশে এবং শিশুদের নিতম্বের চারপাশে অনেক সময় দেখা যায়। এবং মুখের চারপাশে হয়, মুখের ভেতরেও অনেক সময় হয়। এবং মুখের ভেতরে যেই ফুসকুড়িগুলো হয় সেটা কিন্তু আসলে ব্যথাযুক্ত হয়। ঠিক আছে, যেহেতু ব্যথাটা থাকে এই কারণে অনেক সময় শিশুরা খাবার খেতে পারে না, খাবারে তাদের প্রচণ্ড অনীহা দেখা যায়। এবং গলা ব্যথা থাকে, খুব বেশি ছোট শিশু যদি হয় তাদের আসলে এই গলা ব্যথাটা বলতে পারে না, কিন্তু তারা তখন খাবার গিলতে কষ্ট হয়, খাওয়া থেকে প্রচুর অনীহা দেখা যায়। এছাড়া এই অসুখে জ্বর হতে পারে। জ্বরটা খুব বেশি উচ্চমাত্রায় হয় না এবং অনেক অনেক ক্ষেত্রে জ্বর আসলে হয়ও না। তো এই র্যাশ থাকে, জ্বর থাকে, শরীরে বিভিন্ন জায়গায় অস্বস্তিটা থাকে, খাবার খেতে পারে না। এই জন্য দেখা যায় যে এই অসুখটা খুব বেশি মারাত্মক না হলেও শিশু প্রচণ্ড খিটখিটে মেজাজের হয়ে যায়। আপা, আপনি র্যাশের কথা বললেন, আমরা জানতে চাচ্ছি যে এই র্যাশটা কি? র্যাশ আমরা যদি খুব সাধারণভাবে বলি যে আমাদের ত্বকের যে স্বাভাবিক অবস্থা, এই অবস্থার কোনো পরিবর্তন হলে সেটাকে আমরা সাধারণভাবে র্যাশ বলে থাকি। সেই পরিবর্তনটা ত্বকের রঙের হতে পারে, যেরকম কোনো জায়গা হঠাৎ লাল লাল ছোপ ছোপ হয়ে যাওয়া, অথবা রঙটা কিছুটা কালচে বর্ণ হয়ে যাওয়া, খয়েরি হয়ে যাওয়া, স্বাভাবিক ত্বকের চেয়ে ত্বকের রঙটা হালকা হয়ে যাওয়া বা গাঢ় হয়ে যাওয়া। এছাড়াও ত্বকে যদি গঠনগত কোনো পরিবর্তন হয়, যেমন এই যে গোটার কথা বললাম, শরীরের কোনো অংশে যদি এরকম গোটা দেখা যায়, কোনো পানি ভর্তি ফুসকুড়ি দেখা যায়, অথবা পুঁজ ভর্তি ফুসকুড়ি দেখা যায়, সেটাও কিন্তু র্যাশ। এবং এটা শুধুমাত্র যে শরীরের কোনো অংশে হবে তা না, এটা পুরো শরীরেই হতে পারে মাথাসহ, অথবা যে কোনো জায়গায় একটা অংশে শুধু হতে পারে, দুটাই স্বাভাবিক। হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ কেন হয়? এটা কি কোনো সংক্রামক ব্যাধি? এটা আসলে একটা খুবই সংক্রামক ব্যাধি এবং এটা একটি ভাইরাসজনিত অসুখ। আমরা বলি যে, নাম যদি জানতে চান, যে কক্সাকি ভাইরাস, এই ভাইরাসটা দিয়ে হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বেশি হয় এবং এটা মূলত ছোট বাচ্চাদেরই অসুখ। বেশিরভাগ ক্ষেত্রে 6 মাস বয়স থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের অসুখটা হয়ে থাকে, কিন্তু গত 2-3 বছরে আমরা কিন্তু এর চেয়ে একটু বড় শিশুদের ক্ষেত্রেও এই অসুখটা দেখতে পাচ্ছি। আপা, এই ক্ষেত্রে শিশুদের কি কি সমস্যা হতে পারে? হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ সমস্যার কথা যদি বলেন, আসলে এখানে র্যাশ নিয়ে আসবে, জ্বর নিয়ে আসবে, যেটা আপনাকে বললাম যে খাবারে অনেক অনীহা দেখা যায়। সমস্যা মূলত এটাই, যখন খাবারে অনীহা দেখা যায় তখন দেখা যায় যে বাচ্চাটা পানিটাও খেতে চাচ্ছে না। অনেক সময় পানি এবং পানি জাতীয় খাবারের অভাবে তার কিন্তু পানি শূন্যতাও দেখা যেতে পারে। এছাড়া এর আসলে খুব বেশি কোনো জটিলতা নেই। খুব অল্প সংখ্যক ক্ষেত্রে এই অসুখে অনেক সময় এই সংক্রমণটা আমাদের হার্টে অথবা মস্তিষ্কে পৌঁছে সেখানে সংক্রমণ ঘটাতে পারে, কিন্তু সেই সংখ্যাটা আসলে খুবই কম। কি কি কারণে শিশুদের র্যাশ হয়ে থাকে? আচ্ছা, আমরা তো জানি যে শিশুদের ত্বক বড়দের মতো না, তাদের ত্বক অনেক বেশি সংবেদনশীল। তো এবং র্যাশটাও কিন্তু আমরা বড়দের থেকে শিশুদেরই অনেক বেশি পেয়ে থাকি। তো এর মধ্যে অনেক কারণ আছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কারণগুলো খুব কঠিন জটিল কোনো অসুখ না, খুব স্বাভাবিক কিছু কারণেই র্যাশ হতে পারে। আবার খুব অল্প সংখ্যক কিছু মারাত্মক রোগ আছে যার প্রধান লক্ষণ র্যাশ হয়ে থাকে।
তো আমরা বোঝার সুবিধার্থে যদি দুই ভাগে ভাগ করি, শিশুর জ্বর সহ র্যাশ এবং জ্বর ছাড়া র্যাশ। তো যেই র্যাশগুলো জ্বর ছাড়া আসে তার মধ্যে একটা কারণ হতে পারে খাবারে অ্যালার্জি। অনেক খাবার আছে, যেমন কারোর চিংড়ি মাছে অ্যালার্জি হয়, কারোর দুধে হতে পারে, কারোর ইলিশ মাছে হতে পারে, এবং বিভিন্ন খাবারে অ্যালার্জি হতে পারে। তো শিশু যদি সেই খাবারে সংবেদনশীল হয়, তো দেখা যায় যে ওই খাবারটা খেলে সেখানে তারপর শরীর ফুলে ফুলে যাওয়া, লাল হওয়া, এই সমস্যাটা হতে পারে। কাপড়ের কোনো একটা অংশ থেকে, সেখান থেকেও হতে পারে, যদি সিনথেটিক কাপড় হয়, যদি সিল্কের কাপড় হয়, সেখান থেকেও শিশুর র্যাশ হতে পারে। অতিরিক্ত গরমে র্যাশ হয়, যেটা আমরা আমাদের দেশে আসলে দেখি। ধুলাবালি একটা র্যাশের কারণ, ধুলাবালি থেকে হতে পারে। আবার অনেক সময় যে বাড়িতে যে পোষা প্রাণীগুলো থাকে, যেমন কুকুর থাকে অনেকের বাসায়, বিড়াল থাকে, তাদের যে লোম, সেই লোম থেকেও কিন্তু অনেক শিশুর এই র্যাশের কারণে এই ত্বকের পরিবর্তন হতে পারে। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। সবার হয় না, বা সব ওষুধেও হয় না। আর আমরা যদি জ্বরের সাথে র্যাশের কথা বলি, যখন জ্বর এবং র্যাশ নিয়ে একটি শিশু আমাদের কাছে আসে, আমাদের এখনকার কনটেক্সটে আমাদের কিন্তু ডেঙ্গু জ্বরের কথা অবশ্যই মাথায় রাখতে হবে, যেহেতু প্রতি বছর কিন্তু আমাদের ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতি বছরই হচ্ছে। তো যদি কোনো শিশু আমাদের কাছে জ্বর এবং র্যাশ নিয়ে আসে, সাথে তার মাথায় ব্যথা, গায়ে হাতে পায়ে ব্যথা, পেটে ব্যথা, খেতে না পারা, প্রস্রাব কমে যাওয়া, এরকম লক্ষণ যদি আমরা দেখি, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডেঙ্গুর টেস্টটা করে দেখতে হবে। আর এছাড়া শিশুর হামও র্যাশ দিয়ে আসতে পারে। যদিও এখন টিকা অনেক পেয়ে থাকে, তো টিকার কারণে হামটা আসলে আমরা এখন অনেক কমই পাই। এছাড়াও আছে চিকেন পক্স, এবং গত কয়েক বছর ধরে আমরা আরেকটি অসুখ পাচ্ছি, যেটা হচ্ছে হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। চিকেন পক্স বা জল বসন্ত, এই দুটো অসুখে কিন্তু সাধারণত একই রকমের র্যাশ হয়। গুটি গুটি ফুসকুড়ির মতো র্যাশটা সারা শরীরে দেখা দেয়। তো এই অসুখগুলো আসলে খুব জটিল কিছু না, এবং অনেক রকম ভাইরাসজনিত অসুখেও কিন্তু শিশুরা র্যাশ নিয়ে আসতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে এদের চিকিৎসা খুব বেশি কিছু দরকার পড়ে না, নিজে থেকেই সাধারণত 7 থেকে 10 দিনে এরা ভালো হয়ে যায়। কিন্তু দু একটা মারাত্মক অসুখ আছে যেটা র্যাশ নিয়ে আসতে পারে, বা প্রধান লক্ষণ র্যাশ আসতে পারে। এমনি একটি মারাত্মক অসুখ হচ্ছে মেনিনগোকক্কিমিয়া। সেই ক্ষেত্রে কিন্তু শিশুর অনেক জ্বর, ঘাড়ে ব্যথা, অনেক সময় খিঁচুনিও হতে পারে, একদম নেতিয়ে যাওয়া, এই লক্ষণগুলো নিয়ে, এবং শরীরে কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যাওয়া। তো যখনই র্যাশ নিয়ে আসবে শিশুটি, আমাদের মনে হয় যে একটু এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত। আপা, আপনি বললেন যে পক্স বা বসন্তে আর হ্যান্ড ফুট ডিজিজে একই ধরনের র্যাশ দেখা যায়, তাহলে এই দুটি রোগকে আমরা আলাদা করব কিভাবে? র্যাশের ধরনটা আসলে জল বসন্ত বা চিকেন পক্স এবং হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজে র্যাশের ধরনটা আসলে একই রকম থাকে, কিন্তু কিছু পার্থক্য আছে। জল বসন্ত বা চিকেন পক্সে আগে কিন্তু শুরু হয় জ্বর দিয়ে, এবং এখানে খুবই উচ্চ মাত্রায় জ্বর থাকে। প্রথমে 3-4 দিন জ্বর থাকার পরে তখন র্যাশটা দেখা দেয়। আর যে হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজে তো র্যাশটা হবে হাতে, পায়ে, মুখে এবং মুখের ভেতরে বেশি, কিন্তু চিকেন পক্সের র্যাশটা কিন্তু সারা শরীরেই দেখা যায়। সাধারণত শুরু হয় পেটের থেকে অথবা পিঠের থেকে, এবং ফুসকুড়ির মতোই থাকে। প্রথমে গোটা হয়, পরে পানি ভর্তি ফুসকুড়ি হয়, এবং পরবর্তীতে গিয়ে চিকেন পক্স বা জল বসন্তে যেটা হয় যে র্যাশটা ফেটে যায়, পেকে গিয়ে ফেটে যায়, এবং শরীরের পেটের থেকে বা পিঠের থেকে শুরু হয় এই র্যাশটা কিন্তু সারা শরীরেই ছড়িয়ে যায়। এবং চিকেন পক্সের র্যাশটা তীব্রতাটা বেশি হয়, শরীরের অনেক অংশেই থাকে এবং পরিমাণটাও বেশি থাকে। আর এই র্যাশটাতে চুলকানি অনেক বেশি হয়। শিশুদের একটা অনেক বড় কমপ্লেন থাকে যে শরীরটা খুব চুলকানি থাকে, যেটা আসলে আমরা হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজে সাধারণত পাই না। আপা, আপনি প্রথমের দিকে বললেন যে এটি একটি সংক্রামিত রোগ, তাহলে হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ কিভাবে ছড়ায়? যে কোনো সংক্রামক রোগ সাধারণত যেভাবে ছড়ায়, হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজও তাই। যে একজন সংক্রামক যার শরীরে অসুখটা আছে, তার থেকে এই অসুখটা ভালো একজনের শরীরে যাবে। সাধারণত শিশুর নাকের পানি, হাঁচি, কাশি, তার লালা, এমনকি তার পায়খানার মাধ্যমেও কিন্তু এই অসুখটা অন্যদের মাঝে যেতে পারে। বাসার আসবাবপত্র, অনেক সময় দেখা যায় দরজার নব, শিশুর খেলনা, এই সব স্থানেও কিন্তু ভাইরাসটা অবস্থান করতে পারে। তো কেউ যদি ওই জায়গাটা স্পর্শ করে, সেখান থেকেও কিন্তু তার সংক্রমণ হতে পারে।
আর যেই সব জায়গায় জনসমাগম অনেক বেশি হয়, যেমন বাচ্চাদের ক্ষেত্রে এটা হতে পারে তার স্কুল, অথবা সে যদি ডে কেয়ার সেন্টারে যায়, অথবা বিভিন্ন শপিং মলে যে ইনডোর প্লে জোনগুলো আছে, খেলার জায়গাগুলো আছে যেখানে একসাথে অনেক বাচ্চা একসাথে থাকে, তো এখানে যদি একজন আক্রান্ত শিশু থাকে তার থেকে কিন্তু খুব সহজে অন্যদের কাছে ছড়িয়ে যেতে পারে। এবং যখন একজন আক্রান্ত হবে, তার আক্রান্ত হওয়ার প্রথম সপ্তাহে, প্রথম 7 দিনের মধ্যে সে সবচেয়ে বেশি অন্যদেরকে এটা সংক্রমিত করে। এবং যখন কারোর মধ্যেই লক্ষণ এই ভাইরাসটা পৌঁছাবে বা সংক্রমিত হবে, তার কিন্তু ভাইরাসটা শরীরে প্রবেশের 4 থেকে 6 দিনের মধ্যে তার এই লক্ষণগুলো তখন প্রকাশ পাওয়া শুরু করে। তাহলে আপা আমরা র্যাশের ধরন, ফুসকুড়ি এবং তার যে জ্বরের মাত্রাটা এবং চুলকানি থাকে কি থাকে না, এসব বিষয়গুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা হ্যান্ড ফুট ডিজিজ কিনা। আচ্ছা, বাহ্যিক জিনিসগুলোর বাইরে অন্য কোনো পরীক্ষা বা কোনো মাধ্যমে কি এটা নির্ণয় করতে হয়? এই রোগের আসলে কোনো পরীক্ষার প্রয়োজন পড়ে না। আপনি যেগুলো বললেন যে র্যাশগুলো কোথায় থাকে, কোথা থেকে শুরু হয়, জ্বর আছে কিনা, এবং যেটা একটা খুব সব শিশুরই সাধারণত দেখা যায় যে মুখে যেই ব্যথাযুক্ত ফুসকুড়িটা, যে কারণে শিশু খেতে পারে না, এই লক্ষণগুলো দেখেই কিন্তু এই রোগটা নির্ণয় করা সম্ভব। এটার আসলে কোনো পরীক্ষার নেইও, প্লাস প্রয়োজনও নেই আসলে। আপা, এই রোগের কি কোনো টিকা রয়েছে? না, এখনো পর্যন্ত এই হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজের কোনো টিকা আবিষ্কৃত হয়নি। এই রোগে যেহেতু কোনো টিকা নেই, তাহলে এটা কি আপনি ঘরোয়া পদ্ধতিতেই সেরে যাবে, নাকি আমাদের ডাক্তারের পরামর্শ বা চিকিৎসার কোনো দরকার আছে? এটা আসলে একটা ভাইরাসজনিত অসুখ। তো সাধারণত ভাইরাসজনিত অসুখগুলো যেরকম হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা নিজের থেকেই ভালো হয়ে যায়। একটু সময় লাগে, 7 থেকে 10 দিন মতো সময় দিতে হয়, কিন্তু নিজের থেকেই সাধারণত ঠিক হয়ে যায়। কিন্তু আমাদের স্বাভাবিক পরিচর্যাগুলো, সেই পরিচর্যাগুলো রাখতে হবে। যেমন জ্বর যদি থাকে তাহলে জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া যেতে পারে। যেটা হয় যে মুখে যেই ব্যথাযুক্ত ফুসকুড়িগুলো থাকে বা র্যাশ থাকে, তার কারণে তো আসলে শিশু খেতে পারে না। তো যদি আমরা এই সময়টা একটু ব্যথার ওষুধ, প্যারাসিটামল জাতীয় ওষুধ একটু দিয়ে রাখি, তাহলে সে তখন খেতে পারবে, খাবারটা তার ঠিক থাকবে। এই সময়ে খাবারটা আসলে একটু নরম খাবার, জাউ ভাত জাতীয় খাবার হলে ভালো হয়, যেটা সে সহজে গিলে ফেলতে পারবে। তরল খাবার হলে ভালো হয়। প্রচুর পরিমাণে পানি দিতে হবে। অনেক সময় কমলার রস বা মালটার রস এগুলো দিলে এদের কারণে কিন্তু অনেক সময় জ্বলুনিটা বেড়ে যায়। তো আমরা এই সময় রসগুলো দিব না, কিন্তু ডাবের পানি অথবা নর্মাল সাধারণ পানি এটা দেওয়া যাবে। এবং এই পানির মাত্রাটা আমাদেরকে একটু বেশি করে দিতে হবে, যেন শিশুর পানি শূন্যতা না হয়। আর শুধুমাত্র এই জ্বরের ওষুধটা এবং খাবারের দিকে খেয়াল রাখলেই কিন্তু চলবে। শিশুর প্রস্রাবের দিকে খেয়াল রাখতে হবে যেন তার পানি শূন্যতা না হয়। এটা যেহেতু একটা ভাইরাসজনিত ওষুধ, এখানে কিন্তু আসলে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। সো কোনো অ্যান্টিবায়োটিক এই জাতীয় কোনো ওষুধ দেওয়ার কোনো প্রয়োজনও নেই। সো যেটা করব যে একটু ধৈর্য ধরে শিশুর পরিচর্যাটা করলে 7 থেকে 10 দিনের মধ্যে সাধারণত শিশু আবার স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আপা, হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ প্রতিকারে আমরা কি করতে পারি বা কি করলে আমাদের শিশুরা এই রোগ থেকে মুক্ত থাকতে পারে? এটি আসলে একটি ছোঁয়াচে রোগ। একজন থেকেই এই রোগটা অন্যদেরকে ছড়ায়। তো সাধারণত যে ছোঁয়াচে রোগ বা সংক্রামক রোগ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য যেই কাজগুলো করা হয় সেটাই আমাদেরকে করতে হবে। যেমন প্রথম কথা হচ্ছে, আমার বাসায় যদি কোনো একজন শিশু থাকে যার মধ্যে এই লক্ষণগুলো আছে, যেরকম ফুসকুড়ি আছে এবং জ্বর আছে বা নাই, তাকে কিন্তু আমি তখন একটু আলাদা করে রাখবো। যেমন সেই সময়টা তাকে আমি স্কুলে পাঠাবো না বা মাঠে খেলতে পাঠাবো না, যাতে তার থেকে অন্য শিশু সংক্রমিত না হয়। আর নিজেদেরকে প্রতিরোধ করতে হলে নর্মাল যেই স্বাভাবিক যেই জিনিসগুলো আমরা করে থাকি, যেমন হাঁচি কাশির শৃঙ্খলাটা ঠিক রাখা, হাত পরিষ্কার করা, ভালো মতো শিশুদেরকে বারে বারে হাত পরিষ্কার করা, বড়দেরও হাত পা পরিষ্কার করে রাখা, হাঁচি কাশির শৃঙ্খলাটা রাখা, যেমন যখনই হাঁচি দিবে রুমাল দিয়ে বা ঢেকে নিতে হবে, কাশি দেওয়ার সময় তাই রুমাল দিয়ে ঢেকে নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতাটা ঠিক রাখা, ঘরের মেঝে, আসবাবপত্র, শিশুর খেলনা, এগুলা সব কিছু পরিষ্কার রাখা। তো এই কতগুলা জিনিস যদি আমরা একটু খেয়াল করে রাখতে পারি, তাহলেই হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এবং অন্যান্য যে কোনো সংক্রামক রোগ থেকেই কিন্তু প্রতিরোধ করা সম্ভব। আপা, এই রোগটি কি শিশুদের থেকে বড়দের হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, রয়েছে। যদিও এটা প্রধানত শিশুদেরই অসুখ, বড়দের আমরা সাধারণত পাই না। ছোঁয়াচে অসুখ তো একজন থেকে আরেকজন যেতেই পারে, কিন্তু বড়দের হওয়ার সম্ভাবনাটা কম। তার মানে বড়দের থেকে শিশুদের হতে পারে? হ্যাঁ,
বড়দের থেকে শিশুদের হতে পারে এবং শিশুদেরই সাধারণত এই রোগটা হয়ে থাকে। আমরা জানি যে চিকেন পক্স একবার হলে পরবর্তীতে আর হয় না। হ্যান্ড ফুট মাউথ ডিজিজেও কি সেম এই একবার হলে পরবর্তী হওয়ার কোনো সম্ভাবনা থাকে? হ্যাঁ, চিকেন পক্স বা জল বসন্ত যে অসুখটা, এটা সাধারণত কিন্তু একবার হলে দ্বিতীয়বার আর হয় না। কিন্তু হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজের ক্ষেত্রে আমরা যা দেখছি যে এই রোগটা কিন্তু একবার হলে অনেক সময় আমাদের কাছে শিশুরা কিন্তু দ্বিতীয়বারও অনেক সময় এই রোগটা নিয়ে আসতে পারে। তো এটা আসলে এটা আরেকটা পার্থক্য আমরা বলতে পারি জল বসন্তের সাথে হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজে, যেটা আরেকবার দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা থেকে যায়। আপনি বললেন যে খাবার বা অন্য কোনো জিনিসের পার্শ্ব প্রতিক্রিয়ায় র্যাশ হয়, তাহলে আমাদের শিশুদের র্যাশ থেকে মুক্ত রাখতে কি কি বিষয়ে লক্ষ্য রাখা উচিত বা আমাদের সচেতন হওয়া উচিত? র্যাশ থেকে মুক্ত রাখার জন্য আসলে যেই কারণগুলো থাকে, যেই কারণে র্যাশগুলো আসে, সেই কারণগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যেমন কারোর যদি কোনো, যেটা আগেই বললাম যে অনেকের অনেক খাবারের সমস্যা থাকে, সেই খাবারে যদি সেই শিশুটি সংবেদনশীল থাকে, আমরা যদি জানি, প্রথমবারে তো আসলে জানা সম্ভব হয় না, ওই খাবারটা দেওয়ার পরেই দেখা যায় যে তার সমস্যা তৈরি হচ্ছে, তাহলে পরবর্তীতে সেই খাবারটা আমরা দিব না, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কাপড়ের ব্যাপারেও তাই, যদি দেখা যায় যে এই এক ধরনের কাপড় থেকে তার সমস্যা হচ্ছে, সেই কাপড়টা থেকে দূরে থেকে, এবং শিশুদেরকে আসলে সবসময় সুতির কাপড়টা পরানোই ভালো। ধুলাবালির থেকে তো আসলে আমাদের দেশে একটু সমস্যা দূরে থাকা, তারপরও যতদূর রাখা যায়, ঠান্ডা গরমের থেকেও যতদূর, যেরকম গরমের সময় একটু ফুল হাতা কাপড় পরানো, সুতির কাপড় পরানো, তাকে একটু খোলামেলা জায়গায় রাখা, এই কাজগুলো করা যেতে পারে। যেই ওষুধে তার সমস্যা হয় সেই ওষুধটা আমরা দিব না। এই কতগুলো জিনিস যদি আমরা একটু মেনে চলতে পারি, তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা র্যাশ থেকে নিজেদেরকে প্রতিরোধ করে রাখা সম্ভব। ধন্যবাদ আপা, এত সুন্দর করে এই বিষয়গুলো আমাদের জানানোর জন্য। আপা, আমরা হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ সম্পর্কে অনেক কিছুই জানলাম। এই রোগ থেকে শিশুদের মুক্ত রাখতে বাবা মায়েদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। বাবা মায়েদের উদ্দেশ্যে আসলে এতটুকুই বলবো যে আসলে শিশুদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যে কোনো সংক্রামক রোগ তো এখান থেকেই ছড়ায়, তাই না? আমরা যদি আশেপাশে কোথাও দেখি কারোর যে এরকম লক্ষণগুলো আমরা দেখছি, নিজেদের বাচ্চার ক্ষেত্রেও, যে নিজেদের বাচ্চারও যদি এই লক্ষণগুলো দেখি, তাকে আমি অবশ্যই একটু আলাদা করে রাখবো অন্য শিশুদের থেকে, যাতে অন্য কারোর মধ্যে সংক্রমণ না হয়। শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তার চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আর হাঁচি কাশি শৃঙ্খলা সেটা আমরা যদি মেনে চলি, যে কোনো সংক্রামক রোগ থেকে আসলে নিজেদেরকে অনেকখানি প্রতিরোধ করে রাখা সম্ভব। আজকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা। আপনাকেও অনেক ধন্যবাদ, দুরন্ত টেলিভিশনকেও ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্তই। কথা বললাম শিশুদের র্যাশ এবং হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ নিয়ে। আগামী পর্বে আবার আসবো নতুন একটি বিষয় নিয়ে, নতুন একজন অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিশুদের যত্নে রাখবেন। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।